এখানে তোমরা ইউনিট ওয়াইজ টপিকগুলি দেখে নিতে পারো এবং এরপরে উত্তরগুলো দেওয়া আছে প্রত্যেক ইউনিট ওয়াইজে। বচন বলতে কি বোঝো? বচন এবং বাক্যের মধ্যে পার্থক্য লিখো। নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো? বাক্যের তর্কবিজ্ঞানসম্মত রূপকে বলা হয় বচন। একটি বচনের 4টি অংশ রয়েছে: পরিমাণ, উদ্দেশ্য, গুণ ও বিধেয়। উদাহরণ: সকল মানুষ হয় মরণশীল। এখানে সকল পরিমাণ, মানুষ উদ্দেশ্য, হয় গুণ এবং মরণশীল বিধেয়। বচন ও বাক্যের মধ্যে পার্থক্য: বাক্যে সাধারণত 2টি অংশ থাকে, উদ্দেশ্য ও বিধেয়। বচনে সাধারণত 4টি অংশ থাকে: পরিমাণ, উদ্দেশ্য, সংযোজক ও বিধেয়। বাক্যে ক্রিয়ার কাল অতীত, বর্তমান অথবা ভবিষ্যৎ হতে পারে। বচনে সর্বদা ক্রিয়ার কাল বর্তমান। বাক্যে গুণ ও পরিমাণের উল্লেখ নাও থাকতে পারে। বচনে গুণ ও পরিমাণের অবশ্যই উল্লেখ রাখতে হবে। বাক্যে ব্যাকরণগত সত্যতা যাচাই করা হয়। বচনে বস্তুগত ও আকারগত সত্যতা যাচাই করা হয়। বাক্যের একটি উদাহরণ: প্রত্যেক মানুষ মরণশীল। বচনের একটি উদাহরণ: সকল মানুষ হয় মরণশীল। এটি এ বচনে আছে। গুণ: বচনের গুণ বলতে বচনটির উদ্দেশ্য পদ এবং বিধেয় পদের মধ্যে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করাকে বোঝায়। স্বীকার করলে বচনটি সদর্থক এবং অস্বীকার করলে বচনটি নৈঅর্থক হবে। পরিমাণ: পরিমাণ বলতে বচনটির উদ্দেশ্য শ্রেণী সম্পর্কে বিধেয় শ্রেণীর সামগ্রিকভাবে বা আংশিকভাবে স্বীকার বা অস্বীকার করাকে বোঝায়। সামগ্রিক অংশ বোঝালে বচনটি সামান্য এবং আংশিকভাবে বোঝালে বচনটি বিশেষ হবে। পদের ব্যাপ্যতা: একটি বচনের 2টি পদ থাকে, উদ্দেশ্য পদ ও বিধেয় পদ। নিরপেক্ষ বচনের কোনো পদ যখন তার পূর্ণ বাক্যার্থকে প্রকাশ করে, অর্থাৎ সেই পদটির দ্বারা নির্দেশিত সকল বস্তু বা ব্যক্তিকে বোঝায়, তখন সেই পদটি সেই বচনের ব্যাপ্য হয়। আর নিরপেক্ষ বচনে কোনো পদ যখন আংশিক বাক্যার্থকে প্রকাশ করে, অর্থাৎ সেই পদটির দ্বারা নির্দেশিত শ্রেণীর একাংশকে বোঝায়, তখন সেই পদটি অব্যাপ্য হয়। সুতরাং উদ্দেশ্য ও বিধেয় পদের ব্যাপ্য ধর্ম ও অব্যাপ্য ধর্মকে বলা হয় পদের ব্যাপ্যতা। সামান্য সদর্থক বচন অর্থাৎ এ বচন, যেখানে উদ্দেশ্য পদ ব্যাপ্য ও বিধেয় পদ অব্যাপ্য থাকে। সামান্য নৈঅর্থক বচন অর্থাৎ ই বচন, যেখানে উদ্দেশ্য ও বিধেয় পদ উভয় পদই ব্যাপ্য থাকে। এরপর আসে বিশেষ সদর্থক বচন অর্থাৎ আই বচন, যেটি কোনো পদকেই ব্যাপ্য করে না, অর্থাৎ উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই অব্যাপ্য। বিশেষ নৈঅর্থক বচন অর্থাৎ ও বচন, উদ্দেশ্য পদ অব্যাপ্য ও বিধেয় পদ ব্যাপ্য। ব্যাপ্য পদ: একটি নিরপেক্ষ বচনের উদ্দেশ্য পদ বা বিধেয় পদের সমগ্র বাক্যার্থকে যদি গ্রহণ করা হয় বা বর্জন করা হয়, তবে সেই পদকে বলা হয় ব্যাপ্য পদ। যেমন সকল মানুষ হয় মরণশীল। এখানে উদ্দেশ্য পদ মানুষ ব্যাপ্য, কেননা এখানে সকল মানুষ সম্পর্কে অর্থাৎ মানুষ শ্রেণীর সকল সদস্য সম্পর্কে মরণশীল পদটিকে স্বীকার করা হয়েছে। একটি নিরপেক্ষ বচনের উদ্দেশ্য বা বিধেয় পদের আংশিক বাক্যার্থকে যদি গ্রহণ বা বর্জন করা হয়, তবে সেই পদকে অব্যাপ্য পদ বলে। যেমন কোনো মানুষ হয় সৎ। এখানে উদ্দেশ্য পদ মানুষ অব্যাপ্য, কেননা এখানে মানুষ শ্রেণীর সকল সদস্যকে সৎ পদটি স্বীকার করা হয়নি, আংশিক সদস্য সম্পর্কে স্বীকার করা হয়েছে। পদের ব্যাপ্যতার কিছু নিয়ম রয়েছে, সেগুলি তোমরা দেখে নাও। যদি বচনের পরিমাণ সামান্য অর্থাৎ এ অথবা ই হয়, তবে উদ্দেশ্য পদ ব্যাপ্য হবে। নিচের উদাহরণটি লিখে দিতে হবে অবশ্যই। এরপরে দেখো, যদি বচনের পরিমাণ বিশেষ অর্থাৎ আই অথবা ও হয়, তবে উদ্দেশ্য পদ অব্যাপ্য হবে। এরপরে যদি বচনের গুণ সদর্থক অর্থাৎ এ এবং আই হয়, তবে বিধেয় পদ অব্যাপ্য হবে। যদি বচনের গুণ নৈঅর্থক অর্থাৎ ই এবং ও এর মধ্যে হয়, তবে বিধেয় পদ ব্যাপ্য হবে। বচনের বিরোধিতা বলতে কি বোঝায়? একই উদ্দেশ্য ও বিধেয়যুক্ত 2টি নিরপেক্ষ বচনের মধ্যে যদি গুণ কিংবা পরিমাণ এবং গুণ ও পরিমাণ উভয়ের ক্ষেত্রেই প্রভেদ থাকে অর্থাৎ পার্থক্য থাকে, তাহলে বচন দুটির পারস্পরিক সম্বন্ধকে বচনের বিরোধিতা বলা হয়।
দুটি নিরপেক্ষ বচনের উদ্দেশ্য ও বিধেয় এক হলে তারা অনুরূপ বা সমতুল্য বচন বলে গণ্য হয়। এইরূপ দুটি অনুরূপ বচনের মধ্যেই বিরোধিতার সম্বন্ধ থাকে। উদাহরণ যেমন সকল শিশু হয় সরল, এখানে এটি এ বচন। তারপর দেখো ই বচন আছে কোনো শিশু নয় সরল। বচনের বিরোধিতার কয়েকটি শর্ত আছে, সেই শর্তগুলি হলো বিরোধিতার সম্বন্ধ দুটি নিরপেক্ষ বচনের মধ্যে থাকবে, বচন দুটির উদ্দেশ্য বিধেয় এক বা অভিন্ন থাকবে, বচন দুটির মধ্যে কেবল গুণের পার্থক্য থাকবে বা কেবল পরিমাণের পার্থক্য থাকবে, বা গুণ ও পরিমাণ উভয়েরই পার্থক্য থাকবে। বচনের বিরোধিতা কয় প্রকার ও কী কী? বচনের বিরোধিতা 4 প্রকার, যথা বিপরীত বিরোধিতা, অতি বিষমতা, অধীন বিপরীত বিরোধিতা বা অনুবিষমতা, বিরুদ্ধ বিরোধিতা আর অসম বিরোধিতা। পূর্ণ বিষয় হলো ন্যায়ের সংস্থান। ন্যায় অনুমানে দুটি আশ্রয় বাক্যে হেতুপদের বিভিন্ন অবস্থান অনুযায়ী ন্যায় অনুমান যে ভিন্ন ভিন্ন আকার ধারণ করে তাকে ন্যায়ের সংস্থান বলে। এই সংস্থান 4 প্রকারের: প্রথম সংস্থান, দ্বিতীয় সংস্থান, তৃতীয় সংস্থান এবং চতুর্থ সংস্থান। পরে দৃষ্টান্ত সহ সুবিধা অসুবিধা আলোচনা করো। সংজ্ঞা: বিচার্য ঘটনাটি ঘটেছে এইরূপ 2 বা ততোধিক দৃষ্টান্তে যদি কেবল একটি ব্যাপার সব দৃষ্টান্তে উপস্থিত থাকে এবং বিচার্য ঘটনাটি ঘটছে না এইরূপ 2 বা ততোধিক দৃষ্টান্ত ওই ব্যাপারে অনুপস্থিত থাকে, তাহলে বুঝতে হবে বিচার্য ঘটনাটি ওই ব্যাপারের কার্য বা কারণ, আকার। এই পদ্ধতির দুটি রূপ হতে পারে। প্রথমটি অন্বয়ী ও ব্যতিরেকী পদ্ধতির যুক্ত রূপ, দ্বিতীয়টি দ্বৈত অন্বয়ী পদ্ধতি। দ্বিতীয়টি অন্বয়ী পদ্ধতির সংস্করণ। এই পদ্ধতিটি প্রয়োগ করতে 2 শ্রেণীর দৃষ্টান্ত প্রয়োজন হয়, একটি সদর্থক, অন্যটি নৈঅর্থক। সদর্থক দৃষ্টান্তে বিচার্য ঘটনাটি ও ব্যাপারটি উপস্থিত থাকে, আর নৈঅর্থক দৃষ্টান্তে আমরা লক্ষ্য করি বিচার্য ঘটনাটি ও ব্যাপারটি অনুপস্থিত আছে। অর্থাৎ সদর্থক দৃষ্টান্তে আমরা দুটি ঘটনার অন্বয় লক্ষ্য করি এবং নৈঅর্থক দৃষ্টান্তগুচ্ছে দুটি ঘটনার ব্যতিরেক প্রত্যক্ষ করি। তাই এই পদ্ধতিটি যুগ্ম পদ্ধতি। এখানে সদর্থক দৃষ্টান্তগুচ্ছ এবং নৈঅর্থক দৃষ্টান্তগুচ্ছ লিখতে হবে। লক্ষ্য করো এখানে পূর্বগামী ঘটনায় এ কমন এবং অনুগামী ঘটনায় টি কমন। তাহলে সুতরাং দিয়ে লিখতে হবে এ হলো টি এর কারণ বা কারণের অপরিহার্য অংশ। সুবিধা: অন্বয় পদ্ধতিটি অন্বয় ব্যতিরেকী পদ্ধতি মূলত পর্যবেক্ষণমূলক পদ্ধতি, সুতরাং পরীক্ষণমূলক পদ্ধতির প্রয়োগের থেকে এই পদ্ধতির প্রয়োগ বেশি ব্যাপক। পদ্ধতিটিকে প্রমাণের পদ্ধতিও বলা হয়। অন্বয় পদ্ধতি কেবল সদর্থক দৃষ্টান্তগুচ্ছ বিবেচনা করে এবং কার্যকারণ সম্বন্ধে ইঙ্গিত দেয়, কিন্তু মিশ্র পদ্ধতি সদর্থক ও নৈঅর্থক উভয় প্রকার বিবেচনা করে এবং ওই ইঙ্গিত আরও সুনিশ্চিত করে তোলে। অসুবিধা: মিশ্র পদ্ধতি পর্যবেক্ষণের উপর নির্ভরশীল বলে এর সিদ্ধান্ত সুনিশ্চিত হতে পারে না। পর্যবেক্ষণের সাহায্যে প্রয়োজনীয় সদর্থক ও নৈঅর্থক দৃষ্টান্ত সংগ্রহ করা সম্ভব নয়। পর্যবেক্ষণের উপর নির্ভরশীল হওয়ায় পদ্ধতিটি কার্যকারণ সম্পর্ক সুনিশ্চিতভাবে প্রমাণ করতে পারে না। পরের প্রশ্ন: মিলের ব্যতিরেকী পদ্ধতির সংজ্ঞা, আকার ও দৃষ্টান্ত সহ দুটি সুবিধা অসুবিধা আলোচনা করো। সংজ্ঞা: যে ঘটনাটি আমরা অনুসন্ধান করছি সেই ঘটনাটি ঘটেছে এইরূপ একটি দৃষ্টান্ত এবং এটি ঘটছে না এইরূপ আরও একটি দৃষ্টান্ত যদি ওই অবস্থা ছাড়া, ওই একই অবস্থা ছাড়া সব বিষয় দৃষ্টান্তগুলি মিল থাকে, তবে ওই অবস্থার জন্য দৃষ্টান্ত দুটি পৃথক সেই অবস্থাটি অনুসন্দেহ ঘটনা, কার্য বা কারণ। আকার: এই পদ্ধতি প্রয়োগ করতে হলে একটি বিষয় ছাড়া সব বিষয়ে মিল রয়েছে এমন দুটি উদাহরণের প্রয়োজন। উদাহরণ দুটি একটি সদর্থক, অন্যটি নৈঅর্থক। সদর্থক দৃষ্টান্তে কারণ উপস্থিত আছে এবং কার্য উপস্থিত আছে, কিন্তু নৈঅর্থক দৃষ্টান্তে কারণ এবং কার্য দুটোই অনুপস্থিত আছে। পরীক্ষণের ভিত্তিতে কেবল 2টি উদাহরণ সংগ্রহ করা হয়েছে। প্রতিটি উদাহরণে একাধিক পূর্বগামী ঘটনা এবং একাধিক অনুগামী ঘটনা থাকে। উদাহরণ দুটি কেবল একটি বিষয়ের মধ্যে পার্থক্য থাকে। যে বিষয়টির জন্য উদাহরণের দুটির মধ্যে পার্থক্য, তাদের মধ্যে কার্যকারণ সম্বন্ধ থাকে। এখানে দৃষ্টান্তের মধ্যে ইউ এবং ই কমন, সুতরাং ই হলো ইউ এর কারণ অথবা কারণের অপরিহার্য অংশ। সুবিধা: এই পদ্ধতি প্রয়োগ করার জন্য মাত্র 2টি উদাহরণের প্রয়োজন হয়
এই পদ্ধতি মূলত পরীক্ষণমূলক পদ্ধতি, তাই এর সিদ্ধান্ত সুনিশ্চিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অসুবিধা: এই পদ্ধতি প্রয়োগ করা খুবই কষ্টসাধ্য। ব্যতিরেকি পদ্ধতির প্রয়োগের ক্ষেত্র